আর কয়েকদিন পরেই তুমি ফুড এসআই পরীক্ষা দিতে যাবে। আজকের ভিডিওটা তোমার জন্য। না দেখে কেউ পরীক্ষার হলে পরীক্ষা দিতে যেও না, বিকজ আজকের ভিডিওটাতে আমরা বেশ কিছু ফুড এসআই সম্পর্কে মানে অপ্রিয় সত্য কথা আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, এবং তার সঙ্গে ট্রেন্ড অ্যানালিসিসের মাধ্যমে টোটাল আমাদের 2014 সালে কোথা থেকে প্রশ্ন এসেছিল, 18 সালে কোথা থেকে এসেছিল এবং 24-এ কোথা থেকে আসতে পারে, সেই সমস্ত একটা জিস্ট ভিডিওতে আমরা ইনফরমেশন এই তুলে ধরতে চলেছি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে। ওকে, সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো। আশা করছি ফুড এসআই পরীক্ষা দিতে যাওয়ার জন্য এই ভিডিওটা তোমার জন্য ব্যাকএন্ডে যদি থাকে এই ডেটাগুলো, তোমার পরীক্ষাটা দিতে খুবই সুবিধা হবে এবং পরীক্ষার আগে যে কটা দিন তোমার হাতে রয়েছে এই দিনগুলোকে তুমি খুব এফেক্টিভ করে তুলতে পারবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা শুরু করছি। এই যে ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর, এটা পরীক্ষাটা হয়ে থাকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এই পরীক্ষাটার মানে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে, নোটিফিকেশন জারি করার পর থেকে একদম আবার বৃদ্ধ বনিতা সকলে ভিড় দিয়ে এই পরীক্ষাটা দেওয়ার জন্য মানে ভিড় জমায়। আর সেই কারণ এখানে এজ লিমিটটা একটু বেশি থাকে। কেন ভিড় জমায়? কারণ এটা সবাই দেখে যে একটা মাধ্যমিক পাস যোগ্যতার একটা পরীক্ষা, যেখানে আমরা একটা হ্যান্ডসাম স্যালারি পাবো এবং নিজের স্টেটে থেকে আমরা চাকরিটা করতে পারবো, এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আমরা কি একটা সাব ইন্সপেক্টর পদে আমরা কাজ করতে পারবো, ফুড এসআই, তাই না? তো এর পিছনে এটা হচ্ছে তোমাদের সামনে দেখানো হচ্ছে, বাট এর পিছনে কঠিন বাস্তবতাটা কি জিনিস সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে এই পরীক্ষাটা কত বছর পর পর হয়। ওকে, আমার এই ভিডিওটা অনেক মানুষ এমনও দেখছো যারা ফার্স্ট চাকরির ফিল্ডে এসছো, বা এই পরীক্ষাটাই তোমার জীবনের ফার্স্ট পরীক্ষা হতে চলেছে কম্পিটিটিভ ফিল্ডে। আবার অনেকে এমন আছেন যারা অনেক বছর ধরে, বিগত দিন ধরে পরীক্ষাটা দেওয়ার জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডে বিভিন্ন এক্সাম, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে একেবারে সমস্ত পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকে। ঠিক আছে, তো সেই জায়গায় যারা নূতন, এই ফুড এসআই এই পরীক্ষাটাতে যেতে গেলে আমাকে কিন্তু হার্ডওয়ার্ক যেমন করা প্রয়োজন, তার দিকে আর একটা প্রয়োজন হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তো সেই স্মার্ট ওয়ার্কটা কিভাবে করব, ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, বুঝতে পারবেন। 2014 সালে আমাদের ফুড এসআই পরীক্ষা হয়েছিল একবার। সেই পরীক্ষাটার ভ্যাকেন্সি ছিল, নাম্বার অফ সিট যেটা ছিল 1131, মানে এই পরীক্ষাটা দিলে 1131 জনকে নেওয়া হবে এই ফুড এসআইতে। তার ঠিক 2014 পরে 15, 16, 17, 18 কোনো পরীক্ষা নেই। ঠিক তারপরে 2018 মানে যেটা 19-এ এক্সাম হয়েছে, 2018-19-এ একটা নোটিফিকেশন বেরোলো যে আবার আমরা কিছু ফুড এসআই এর জন্য লোক নেব। বিজ্ঞপ্তি জারি হলো। জারি হওয়ার পর সেখানে ভ্যাকেন্সি দেখা গেল কি 957 জন, অর্থাৎ এই 1131 যেটা 4 বছর আগে ছিল সেটা কমে কিন্তু হয়ে গিয়ে দাঁড়ালো কত, 957 জন। তারপরে ঠিক আবার 4 বছর পরে এই 2024-এ এসে আমরা দেখছি কি যে 480টা পদ মোট রয়েছে। সেই জায়গাতে দেখা গেছে যে আমরা সকলেই জানি যে এবছর ফর্ম ফিল আপ করেছে টোটাল কতজন, 13 লক্ষ। তো সেই জায়গায় যদি আমরা যাই, এটা তার 1%ও না, তাই না? তো যদি আমরা 1% ধরে চলি, আমি প্রত্যেকটাই ভিডিওটা যারা দেখছে ক্যামেরার ওই পাশ থেকে হাতের মোবাইলের উপরে, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে আচ্ছা তুমি বলো, তোমাকে আমি বললাম যে এখান থেকে একটা 10 কিলোমিটার একটা দৌড় হবে, সেই দৌড়ের ওখানে গিয়ে যে আগে পৌঁছাতে পারবে একজনকে নেওয়া হবে। ঠিক আছে, তো সেই জায়গায় তুমি নিজে, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। দৌড়ে মানে ফিজিক্যাল স্ট্রেংথের কথা আমি ছেড়ে দিলাম, মেন্টাল স্ট্রেংথে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যা প্রিপারেশন, তোমার কি মনে হচ্ছে যে আমি কি পারবো ওই জায়গাটায় যেতে? যদি তোমার ব্রেন বলে যে হ্যাঁ আমি পারবো, তাহলে তুমি এটার জন্য পড়ো। আর যদি তোমার ব্রেন বলে যে না আমি পারবো না, আমার ফিজিক্যাল স্ট্রেংথ থাক বা না থাক, বা দেখতে হবে চেষ্টা করে, এরকম যদি হয় তাহলে বলবো তুমি পড়ো না। এবার এইটা অনেকটা ডিমোটিভেট টাইপসের শোনাচ্ছে, অনেকের মনে হচ্ছে কি কথা বলছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এই যে 13 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কটা সিটের জন্য, 480টা। সবাই দেখছে মাধ্যমিক পাস যোগ্যতা, কিন্তু এখানে যারা পরীক্ষা দিচ্ছে তারা অনেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস ক্র্যাক করে এসে এই পরীক্ষাটা দিচ্ছে। তো তাদের কিন্তু হিস্ট্রি পার্ট, অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন সব কিন্তু গুলে জল করে খাওয়া। তো সেই জায়গা থেকে এসে তারপরে এই পরীক্ষাটা দিচ্ছে।
তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমি বা তুমি কেউ যদি একজন নতুন করে শুরু করতে যায় এবং সেই জায়গাতে ভাবে যে আমি একটা পরীক্ষাটা দিয়েই দেখি যদি হয়ে যায়, তো এটা কিন্তু সম্পূর্ণ মূর্খের স্বর্গে বাস করা। তাই বলে কি পরীক্ষা দেবে না? তা নয়। কিভাবে করতে হবে সেই স্ট্র্যাটেজিটা আমাদের বুঝতে হবে। সেই জায়গাতে দেখতে গেলে আমাদেরকে প্রথম কি করতে হবে? পিওয়াইকিউ অ্যানালিসিস। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে যে কোনো এক্সামকে ক্র্যাক করার প্রথম অস্ত্র হচ্ছে, যে হাতিয়ারটা তুলে নিতে হবে সেটা হচ্ছে ওই পরীক্ষাটা আগে যে বছর হয়েছিল তার সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বুকলেট গুলো তুমি এক জায়গায় করো, কোশ্চেনলেট গুলো, ঠিক আছে? সেটা কোশ্চেন পেপার এক জায়গায় করার পর সেটাকে দেখো কি ধরনের প্রশ্ন এসেছে, তোমার বর্তমান প্রিপারেশনের উপরে দেখো তুমি কতগুলো পাচ্ছ কতগুলো পাচ্ছ না, যেগুলো পাচ্ছ না সেগুলো কোন জায়গা থেকে পাচ্ছ না, এইটাকে আগে শনাক্ত করতে হবে। আমরা শুধু পড়লেই হবে না। স্টুডেন্টরা এখন মানে ফুড এসআই পরীক্ষা দেবে, একটু জিকের বই নিয়ে ঘাটাঘাটি করছে, আবার যখন মন চাচ্ছে একটু রিজনিং করছে, একটু ম্যাথ করছে, মানে এইভাবে পড়ছে। এইভাবে পড়লে কিন্তু হবে না। কঠিন একটা অধ্যাবসা লাগবে এবং তার সঙ্গে তোমার ফুললি প্রিপারেশন লাগবে যে আমি কোন জায়গা থেকে কিভাবে পড়বো। সেই প্রিপারেশনটা, সেই ওয়েটা আমি তোমাকে দেখাতে চলেছি। তো দেখো সেখানে কি করতে হবে? প্রথমে পিওয়াইকিউজ অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস হয়ে গেল, দেখতে হবে ওই প্রশ্ন, আগের বছরের যে প্রশ্নগুলো তোমার হাতে আছে, কোন কোন ফিল্ড থেকে, কোথা থেকে বেশি বেশি করে প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলো কোন বই থেকে বেশি বেশি কমন আসে, সবগুলো এই ভিডিওতে আমি বলবো। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, কোথা থেকে বেশি প্রশ্ন এসেছে আমি এখানে ফুললি তুলে ধরেছি। কি, ভালো করে লক্ষ্য করো, এই যে পরীক্ষাটা এখানে এভরিডে সায়েন্স, ঠিক আছে, এভরিডে সায়েন্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে টোটাল এসছে হচ্ছে 12টা প্রশ্ন। হিস্ট্রি থেকে ছিল, এটা হচ্ছে 2014 সালের কথা বলছি, যেখানে জিকে থেকে ছিল 100 নাম্বার, ঠিক আছে? তো সেখানে কিভাবে মার্ক ডিভিশনটা হয়েছে? হিস্ট্রি থেকে 12 নম্বর, জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 10 নাম্বার, ওকে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 10 নাম্বার, এবং নো ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটা থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসে, নো ইউর স্টেট, তোমার রাজ্য সম্পর্কে জানা দরকার, ঠিক আছে? এবং তার উপরে এই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে আমি পশ্চিমবঙ্গের সমস্ত 23টা জেলা মানে পরপর যাতে মনে রাখতে পারো এবং সেই জেলার খুঁটিনাটি তথ্য সবকিছু দিয়ে কিন্তু একটা মাস্টার ক্লাস আমি বানিয়ে দিয়েছি, সেই ক্লাসটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, ভিডিও সেকশনে গিয়ে একটু খোঁজাখুঁজি করবে, সেখানে পেয়ে যাবে। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচার, এখান থেকে কিন্তু আমাদের 10 নম্বর এসেছিল 2014-তে, এবং স্পোর্ট থেকে ক্রীড়া থেকে এখান থেকে 10 নম্বর ছিল। তাহলে এটা হচ্ছে 2014 সালে এই সেকশনগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন এসেছে। যদি পরবর্তী ফুড এসআইটাই চলে যাই আমি 2018-তে, সেখানে জিকে ছিল কত নাম্বারের? 50 নাম্বারের। কোথা থেকে এসছে? স্ট্যাটিক জিকে, যেটা দৈনন্দিন জিকে বলা হয়, সেখান থেকে 13টা প্রশ্ন, এবং সায়েন্স থেকে 8টা। আমি সব একদম মানে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, মানে যেগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে সেটা 1 নম্বরে রেখেছি। স্ট্যাটিক জিকে 13টা নম্বর প্রশ্ন এসেছে। তারপরে দ্বিতীয় নম্বরে স্থান পেয়েছে হচ্ছে সায়েন্স, সেখানে 8টা নম্বর প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে 3 নম্বরে জিওগ্রাফি, যেখানে 7টা প্রশ্ন এসেছে। পলিটি থেকে 7টা, হিস্ট্রি থেকে 6টা, ইকোনমি থেকে 6টা, এবং কম্পিউটার টেকনোলজি থেকে 2টো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 1টা প্রশ্ন এসেছে। এর মানে কিন্তু এই নয় যে মানে এর এই হিস্ট্রি থেকে 6টা এসেছে বলে এর এবছর হিস্ট্রি থেকে 6টাই আসবে, এরকম কিন্তু কোনো বিষয় নয়। ক্লিয়ার? কম বেশি হতে পারে, কিন্তু আমরা একটা ধাপ যদি ফুট স্টেপটাকে ফলো করি, আমরা বুঝতে পারি যে এই জায়গা থেকে আমাদের হরিণটা গেছে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে এই সিস্টেম, টোটালটা দুটো আমি তুলে ধরলাম। তাহলে 2024 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে? কি? বুকস অ্যান্ড অথর্স, সমস্ত বই এবং সেই বইয়ের লেখককে, এটা কিন্তু খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, তোমরা দেখতে পারো। বৃহত্তম এবং ক্ষুদ্রতম, পৃথিবীর প্রথম এবং দেশের প্রথম, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। এছাড়া আছে কি? গুরুত্বপূর্ণ দিবস, এবং তার সঙ্গে এক নজরে ভারত এবং পশ্চিমবঙ্গ, এখান থেকে দেখবে অনেকগুলো প্রশ্ন এই তুমি এখান এর মধ্যে কমন পেয়ে যাবে। তার সঙ্গে মাথায় রাখতে হবে 2018 সালের রিটেন এক্সাম যেটা, ঠিক আছে, 18 সালের, সেখানে কাট অফ কত গিয়েছিল? জেনারেলদের 79, এসসিদের হচ্ছে 76, এসটিদের 59, আচ্ছা, ওবিসি এ 74 আর ওবিসি বি 75। বুঝতে পারছো মাধ্যমিক পাস যোগ্যতার একটা পরীক্ষা হলেও কাট অফটা কত পরিমাণে হাই যাচ্ছে। সুতরাং তোমাকে কিন্তু একটা কথা আছে, আঠে পিঠে দড়ো তারপর ঘোড়ার পিঠে চড়ো।
সুতরাং ঘোড়ার পিঠে চড়বো সাত করলেই হবে না, আগে নিজেকে সেইভাবে স্কিলফুল তৈরি করতে হবে। তো 4 বছর বছর পরীক্ষা, আবার 24, 25, 26, 27, 28, আবার সেই হয়তো 28-এর দিকে আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাথায় রাখবে যারা এবছরে পেতেই চাইছো এই 480টা সিটের মধ্যে মানে একজন হতে চাইছো, তাদেরকে খুব ভালো করে এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে মনে হবে তুমি সব পারবো, কিন্তু আসলে কি হয় বলতো, যখন মাঠে আমরা খেলা দেখি না, কোনো প্লেয়ার যদি গোল মিস করে তো সেক্ষেত্রে আমাদের মনে হয় সেটা জায়গাটা আমি থাকলে করে দিতাম, কিন্তু যখন তুমি ওই জায়গাটায় যাবে না, দেখা যাবে হয়তো তুমি ওই জায়গাটায় সেম সিচুয়েশনে মিস করে ফেললে। ঠিক আছে, কারণ তার মাথায় সমস্ত চাপ থাকে, কিন্তু তোমার মাথায় চাপ থাকে না, তুমি চাপলেস অবস্থায় ওইটা ভাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষার হলে যখন বসবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে সব পারবে বলে মনে হবে, কিন্তু পরীক্ষার হলে যখন বসবে তোমার মাথায় সমস্ত ধরনের টেনশন থাকবে, সেই অবস্থাতে তোমাকে পরীক্ষা দিতে হবে উইথ লোড। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি সঠিক প্রিপারেশন থাকে তাহলে তুমি পারবে। আর শেষকালে যেটা একটা কথা বলি, যে কোন বই থেকে বেশি বেশি কমন আসে, মানে আমি বলছি যে এই যে বইটা আছে এটা কোনো কিন্তু পেইড প্রমোশন নয়, এটা আমি ব্যক্তিগতভাবে যেটা আমার ভালো লেগেছে, যে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, এই বইতে যে বিষয়গুলো বললাম না, বুকস এন্ড অথর, বৃহত্তম ক্ষুদ্রতম, প্রথম গুরুত্বপূর্ণ দিবস, সব বিষয়গুলো না শর্ট লিস্টেড করা আছে। ঠিক আছে, এই যে পূর্ণমন্ত্রী, তারপরে এই বইটা যাদের কাছে আছে, ভারতে, হ্যাঁ, ভারতরত্ন, হ্যাঁ, কোন মানে জ্ঞানপীঠ পুরস্কার, বিভিন্ন পুরস্কারের কথা সবকিছু একেবারে সুন্দর করে এখানে দেওয়া আছে। তো এইগুলো কিন্তু বারবার বারবার করে তোমাকে কি করতে হবে, রিভাইজ করতে হবে, তাহলে তুমি এই বইটাতে পেয়ে যাবে। এবং এর সঙ্গে এইগুলো হচ্ছে তোমার জাস্ট ফর মানে নলেজটাকে গেইন করার জন্য এই বইটা কাজে লাগবে। ঠিক আছে, একটা শর্ট একটা জায়গায় গচ্ছিত অবস্থায় তোমাকে ডেটাটা পেতে এই বইটা সাহায্য করবে, এবং তারপর তুমি যখন ভাস্ট পড়বে ওই ডেটাটার বিহাইন্ড দ্য যে সমস্ত বইগুলো আছে সেগুলো তোমাকে সার্চ করে করে, ইন্টারনেট হোক বা বিভিন্ন বইয়ের সোর্স হোক, সেইগুলো নিয়ে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এই ট্রেন্ড অ্যানালিসিসের পরে যারা শেষ কয়েকটা দিন মানে একেবারে হেলায় নষ্ট করতে চাইছো না, তাদের জন্য আমাদের কাছে একটা ব্যাচও আছে, তোমাদের রিকোয়েস্টেই তৈরি করেছিলাম, যেটার এই মুহূর্তে অফার প্রাইস চলছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাচটার প্রাইস হচ্ছে 1500 টাকা, কিন্তু বর্তমানে আমরা এই প্রাইসটা বর্তমানে 555 আমরা রেখেছি, যেটা লাস্ট কয়েকটা দিন তোমরা বেস্ট প্র্যাকটিস ক্লাস করতে পারবে এখানে, ফুড এসআই প্র্যাকটিস ব্যাচ। যারা ভর্তি হতে চাইছো লাস্ট কটা দিন নিজেদেরকে একটা গাইডেন্সের আন্ডারে রেখে, বেসিক্যালি দেখো এই ব্যাচে তুমি ভর্তি হলে আমি কি তোমার চাকরি পাইয়ে দেবো? জীবনেও না। ঠিক আছে, এটা কখনোই পসিবল নয়। কি পসিবল? তোমাকে একটা গাইডেন্সের মধ্যে তুমি একটা সিস্টেম কিনতে পারবে। ঠিক আছে, যে আমি এই যখন পড়তে বসছি আমার হোয়াটসঅ্যাপে মন চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, এই জায়গাটা থেকে একটা সিস্টেমকে কিনতে পারবে, তাছাড়া আর কিচ্ছু করতে পারবে না, পড়তে তোমাকেই হবে। তো যারা সেটাই করতে চাইছো তারা অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা আগে ডিসিশন নাও নেবে কিনা, যদি মনে হয় যে হ্যাঁ নেব, পেমেন্ট করার ঠিক আগে আমার সাথে একবার প্রয়োজনে কথা বলে নেবে। এটাই আমাদের ফোনপে বা গুগল পে নাম্বার রয়েছে, ফোনপে, এখানে পেমেন্ট করে স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেও হবে। ওকে, তো আর তাছাড়া পেইড ক্লাস নেওয়ারও দরকার নেই যদি তুমি নিজে এফোর্ট দিয়ে পড়তে পারো। যদি মনে করো যে না আমার একটু অসুবিধা হচ্ছে বা আমি পড়তে চাই একটা গাইডেন্সের আন্ডারে থেকে, তাহলে বলবো তুমি পেইড ক্লাস নিতে পারো। ওকে, তো সেটা তোমার জন্য অনেকটাই এই শেষ মুহূর্তটা সাহায্য করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ রেখো, এবং নিজে ভালো থেকো, নিজে ভালো করে পড়াশোনা করো, এবং নিজের যে স্বপ্নের পথে এগোতে চাইছো সেই দিকে প্রত্যেকে তোমরা তার জন্য পরিশ্রম করো দিনরাত। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।